জাতি জিজ্ঞাসা করেনি, কেউ ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে। ভীষণভাবে পিছিয়ে পড়া বা আদিবাসী সমাজ একেবারে বিজেপির থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বা অনেকখানি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। তাতে অনুরাগ হ্যাঁ, ঠাকুর রাহুলের রাহুলের কি জাত সেরকম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। माननीय सभापति माननीय सभापति जी माननीय सभापति जी जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करता है। তার উত্তরে রাহুল হ্যাঁ। বলেছিলেন যে আপনারা আমাকে যত অপমান করেন করুন, কিন্তু হুম, এই সংসদেই আমি এটা পাশ করাবই। जाति जनगणना हम करा के दिखाएंगे। खत्म। आपको जितनी गाली देनी है आप दीजिए। মোহন ভাগবত আরএসএস এর প্রধান, হুম, তিনিও কিন্তু হুম। এই প্রথম হ্যাঁ, প্রধানমন্ত্রীর প্রথম বাসভবনে গিয়ে বৈঠক করেছেন। মোদি যদি এতই যদি করে দিয়ে থাকেন, দেশের উন্নতি করে দিয়ে থাকেন, তাহলে নিশ্চয় 80 কোটি লোককে এখনো 5 কেজি চাল খাওয়াতে হতো না বিনা পয়সায়। মোদি অ্যাজ এ লিডার বিজেপির মধ্যে তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা কমে যাবে। কোন জাতি বা কোন শ্রেণী কোথায় বিলং করি কেউ জানি না আমরা। তাদের এডুকেশন অবস্থা কি, চাকরির অবস্থা কি, আমরা কেউ জানি না। ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ, আমরা জানি না। তার একটা লিগ্যাল ব্যাপার আছে, লিগ্যালটাও খুব ইম্পর্টেন্ট, আমরা সেটাও জানি না। নির্বাচনের সময় আমরা দেখেছি বিজেপির মুখ্য যে দুই প্রচারক, তার একজন মোদি এবং একজন যোগী, তারা দুজনেই হুম, একটি স্লোগানের উপর জোর দিয়েছিল, সেটা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক হ্যায় তো সেফ হ্যায়। হ্যাঁ, তার মানে পুরো হিন্দু সমাজকে তারা এই হুম। এই জাত এর ভিত্তিতে ভাগাভাগি ভুলে গিয়ে একত্রিত করতে চেয়েছিল। সেইখানে দাঁড়িয়ে যদি আবার তারা এটা করে, তাদের তাদের অবস্থানটা একদম কি পুরোপুরি ঘুরে যাচ্ছে না? যখন এই সময় প্রতিটা ভারতবাসী চাইছে যে জঙ্গিদের বিরুদ্ধে এবং তার পেছনে যারা মদতদাতা, সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করা হয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হোক, এবং এটা সে সমস্ত ভারতবাসী এই মুহূর্তে চাইছে, সেই সময় এই রকম একটি ইস্যু আনার কারণটা কি? পাকিস্তানের কিন্তু দেখেও হারাবার কিছু নেই। তাদের এমন অবস্থা হয়েছে দেশটার, আমরা জানি, কিন্তু পাকিস্তান হ্যাজ নাথিং টু লুজ। ওদের শিকড় ছাড়া একদম গেল, শেষ শিকড়। হয়ে যাওয়া দেশ, একদম, হ্যাঁ, প্রায় এইবার এটা মৃতদেহকে আঘাত এই এই করার মতো অবস্থা। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে সরকারের একটি সিদ্ধান্ত ঘোষণায় আহ, সারা দেশের মানুষ যথেষ্ট অবাক হয়েছেন। তার কারণ, পহেলগাঁওয়ের এই আহ, ঘটনার পরে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছিল, তাতে সবার কাছেই একটা আশা ছিল যে সরকার এই সংক্রান্ত সিদ্ধান্তই আজকে জানাবে। কিন্তু তার মধ্যে একটি অনেক পুরনো ঘটনার পুরনো একটি সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত সরকার আজকে জানিয়েছে, যেটা জাতিগত জনগণনা নিয়ে যে দাবি দীর্ঘদিন ধরে রাহুল গান্ধী করে আসছেন, সেটি সরকার আজকে ঘোষণা করেছে যে তারা জাতিগত জনগণনা করবে। কবে করবে, কি হবে, কিভাবে করা হবে, সেসব এখনো ঘোষণা হয়নি। কিন্তু এই কাণ্ডের মধ্যে, এই পহেলগাঁও কাণ্ডের মধ্যে এই ঘোষণা কিন্তু সমস্ত মানুষকে, রাজনৈতিক মহলকে তো বটেই, অবশ্যই একটু অবাক করেছে। তো আমরা এই বিষয়টিকে নিয়েই আজকে একটি রাজনৈতিক বিশ্লেষণ করার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটি করছি। আজকে আমাদের এই বিশ্লেষণে থাকছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে প্রথমেই আজকে এই অনুষ্ঠানে স্বাগত। আজকের এই যে ঘটনা, এই যে ঘোষণাটা করা হলো, অশ্বিনী বৈষ্ণব যেটা ঘোষণা করলেন, তারপর থেকেই বিভিন্ন মহলে, রাজনৈতিক মহলে তো বটেই, যে আলোচনা চলছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, এটা যে ঘটনাটা আজকে হলো, যে ঘোষণাটা করলেন রেলমন্ত্রী, প্রথমত খুব আশ্চর্য যে রেলমন্ত্রী এই ঘোষণাটা করলেন। ইনি ইনফরমেশন এটা মন্ত্রী হিসেবে দিয়েছেন, মানে হ্যাঁ, ইনফরমেশন ইনফরমেশন মন্ত্রী হিসেবে দিয়েছেন। কিন্তু কিন্তু এটা এতই বড় ঘোষণা হওয়ার কথা যে সেটা মনে হয়েছিল আরো বড় কেউ হয়তো দেবেন, কিন্তু ঘোষণা দেননি। করেন। কিন্তু এর মাঝে একটা ঘটনা ঘটেছিল পহেলগাঁওয়ের পরে। একটা তোমরা অনেকেই লক্ষ্য করেছে, একটা মিম বাজারে ছাড়া হয়েছিল। সেই মিমটা ছিল যে জাতি জিজ্ঞাসা করেনি, কেউ ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছে। তো এইটা খুব আশ্চর্যজনক ছিল। তার মানে মনে হচ্ছিল যে এই জাতিগত ব্যাপার নিয়ে কোনো কারুর মাথা ব্যথা নেই, বরং ধর্মটা হচ্ছে মূল কথা। কিন্তু তারপরেই এই যে জাতি গণনার ক্ষেত্রে এই যে ঘোষণা হলো, তা থেকে দুটো জিনিস খুব পরিষ্কার। একটা হচ্ছে বিহার নির্বাচন। বিহার নির্বাচনের আগে
এটা আমার গাট ফিলিং রিপোর্টার হিসেবে, যে আরএসএস নিশ্চয় যে সমীক্ষা করেছে ভেতরে ভেতরে, তাতে এটুকু বুঝেছে যদি ভোট বাড়াতে হয়, হিন্দু সমাজের ভোট বলতে যেটা বলছিল, তাতে কিন্তু পুরোপুরি ভাগ হয়ে যেতে পারে, এবং সেখানে পিছিয়ে পড়া, এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড, ভীষণভাবে পিছিয়ে পড়া বা আদিবাসী সমাজ একেবারে বিজেপির থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, বা অনেকখানি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। বিশেষ করে তেজস্বী যাদব যেভাবে জোর গলায় প্রচার করেছিলেন, এবং তখন থেকে এই জিনিসটা হচ্ছিল। আর যেই মুহূর্তে এই ঘোষণা হয়েছে, সঙ্গে সঙ্গে এতদিন চুপ করে থেকেও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি সঙ্গে সঙ্গে টুইট করেছেন, আপনাকে প্রধানমন্ত্রীকে ভীষণ ধন্যবাদ যে এইরকম একটা ঘোষণা করার জন্য, এইরকম বার্তা দেওয়ার জন্য, এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। এত আনন্দের যদি ছিল, তাহলে এর আগে তিনি কিছুই এই ব্যাপারে বলেননি কেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এর মাঝে আরো একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে রাহুল গান্ধী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে এমন ভাবে এত কড়া গলায় বলেছিলেন, সবারই মনে আছে, তোমাদেরও মনে আছে, যখন জাতি গণনার ক্ষেত্রে তিনি যেভাবে যুক্তি সাজাচ্ছিলেন, বলছিলেন সমস্ত ব্যাপারটা, সারা ভারতবর্ষে, সারা দেশের ডেমোগ্রাফিক যে কন্ডিশন সেটা বলছিলেন। And there is another thing that the government likes to distract everybody from. And that thing is called the caste census. For some reason, and I don't quite understand what this reason is, the moment the opposition raises the issue of caste census, the BJP tries to create a new distraction, a new sudden, event, so that the OBC community and the people of India look the other way. তখন সে সময় বিজেপির লোকেরা হাসছিল শুধু না, অর্থমন্ত্রী নির্মলা সীতারামও হাসছিলেন। সীতারামনের দিকে তিনি, রাহুল গান্ধী মুখ ফিরিয়ে বলেছিলেন, আপনি হয়তো হাসছেন, কিন্তু এটা হাসবার জিনিস নয়, এটা খুব সিরিয়াস ব্যাপার। গৌতমদা, ওই ভিডিও ক্লিপটা আমরা দেখাবো, এবং তাতে অনুরাগ ঠাকুর রাহুলের কি জাত সেরকম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার উত্তরে রাহুল বলেছিলেন যে আপনারা আমাকে যত অপমান করুন, কিন্তু এই সংসদেই আমি এটা পাশ করাবই। माननीय सभापति जी, जिसकी जात का पता नहीं वो गन्ना की बात करता है। बिकॉज सर, जो भी इस देश में दलितों की, आदिवासियों की, पिछड़ों की बात उठाता है, जो भी उनके लिए लड़ता है, उसको गाली खाना ही पड़ता है। और मैं ये सब गालियां खुशी से खाऊंगा, क्योंकि महाभारत की बात हुई तो महाभारत में अर्जुन को सिर्फ मच्छी की आंख दिख रही थी, उसी प्रकार मुझे सिर्फ मच्छी की आंख दिख रही है। जाति जनगणना हम करा के दिखाएंगे, खत्म। आपको जितनी गाली देनी है आप दीजिए, हम खुशी से लेंगे। আমি এই সংসদেই পাশ করাবোই, এবং এটা একটা সাংঘাতিক কথা বলেছেন একটা বিরোধী দলনেতা, এই কথাটা বলছেন। কাজেই এই দাবিটা যে বিজেপির ভেতর থেকে উঠছে না, এটা আমরা বলতে পারি না। এবং যদি এই দাবিটা উঠতো, সংসদে উঠে যেত, তাহলে যদি কোনো এই ধরনের প্রাইভেট বিল নিয়ে আসতো কেউ, তাহলে সেই বিলটাকে ঠেকানো মুশকিল হতো, বা কেউই যদি নিয়ে আসতো কোনো দল, তাহলে বিজেপির পক্ষে ঠেকানো মুশকিল হতো। তার চেয়ে আগে ভাগে নিজেরাই এটা ঘোষণা করে দেওয়া হলো যে যখন জনগণনা হবে, সেই জনগণনার সময় বাকি সমস্ত যে জাতি গণনা বলতে পাশে তাদেরও লেখা হবে কোন জাতিতে তারা বিলং করে। এইটা এই যে জিনিসটা, আমি মনে করি এটা ভীষণ রকমের একটা পিছিয়ে, মানে যাকে বলা হয় অনেকটাই নতি স্বীকার। আপনাকে একটু ইন্টারাপ্ট করছি এই প্রসঙ্গেই। আজকে যখন ঘোষণা করা হয়, তখন অদ্ভুত ভাবে অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করার সময় বললেন যে এইটা নাকি কংগ্রেস চায়নি। যেখানে আপনি বললেন একটু আগে, আমরাও দেখেছি সংসদের সেই ফুটেজ, বা রাহুল গান্ধী গত নির্বাচনে, লোকসভা নির্বাচনের পর থেকে, মানে প্রকৃতপক্ষে ভারত জোড়ো যাত্রার পর থেকেই রাহুল গান্ধী লাগাতার এই ইস্যুটাকে বারবার বলে গেছেন, এক্সরে করা, এর পেছনে
এই হ্যাঁ, যখন বলেইছে নস্যিনী বৈষ্ণব, তখন আমি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা সামান্য দুটো চারটে কথায় বলে ঠিক দিচ্ছি কেন ঠিক। বলেছেন। ব্রিটিশ ভারতে, ব্রিটিশ ইন্ডিয়ার সময় কিন্তু জাতি গণনা হতো এবং সমস্ত জাতি সেখানে হতো, জাতি গণনা হয়েছে আমরা জানি, 1931 পর্যন্ত হয়েছে ব্রিটিশ ইন্ডিয়াতে। কিন্তু তারপরে আর হয়নি, এবং ভারত যখন স্বাধীন হয়েছে তারপরে 1951-তে যখন হয়েছে এই জনগণনা, তখন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা অন্য ক্লাসগুলো এগুলো করা হয়নি। কেন করা হয়নি? তার কারণ ছিল শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের যে হিসেব, তপশিলি জাতি উপজাতি, সেই হিসেবটা করা হয়েছিল। কারণ ধরেই নেওয়া হয়েছিল তারা অনেকটাই পিছিয়ে পড়া, কিন্তু অন্যদের করা হয়নি। কারণ মনে হয়েছিল একেই সেই সময় সমস্ত সমাজটা এমনই ভাবে বিক্ষিপ্ত হয়ে আছে এবং বিচ্ছিন্ন অবস্থায় ছিল, তাকে একশো সংহত করতে গেলে এইটা করলে বৈষম্য বাড়বে বলে ধারণা হয়েছিল তাদের। কিন্তু এই কংগ্রেস সরকারের সময়, এই মনমোহন সরকারের সময়, মনমোহন সিং সরকারের সময় 2010-এ এই বিল নিয়ে আসা হয়েছিল, সংসদে বলা হয়েছিল, মনমোহন সিং বলেছিলেন যে এই কাস্ট সেন্সাসের ব্যাপারটা ভাবা হচ্ছে, শুধু নয় এটা আসবে, তার আগে একটা সমীক্ষাও করা হবে, একদম পরিষ্কার বলেছিল। কিন্তু অদ্ভুতভাবে এরা যদি এতই চাইতো, এটা কিন্তু মনমোহন সিং সরকার পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন, এবং এরা যদি চাইতো তাহলে এতদিন ধরে সেই বিলটা কিন্তু পড়েছিল 2021 পর্যন্ত, ও তো কিছু করলোই না। কেন করলো না? সেটাই তো অদ্ভুত লাগে। করলো না তার কারণ দেখো। এবার তুমি যদি পলিটিক্যালি তুমি দেখো গোটা জিনিসটাকে, সত্যি কথাই বলতে বিজেপি মূলত কিন্তু উচ্চ বর্ণের, বর্ণ হিন্দুদের একটা দল। এটা আমরা জানি সবাই। এই ব্রাহ্মণ্য সমাজ, এই মনুবাদ, এই সমস্ত মিলিয়ে হিন্দুত্ববাদীদের যাদের বলা হয়, তাদের এবং মধ্যে আরএসএস মূলত তো ভীষণ কাটাটা। ভাবে, এটা আরএসএস তাদের যদি আহ, আহ, তাদের ইয়ে বডি আরএসএস এর হয় যে তাদের। সংঘ হ্যাঁ, প্রচারকের মধ্যে 5 জনই চিৎপবন ব্রাহ্মণ আছেন। চিৎপবন ব্রাহ্মণ মানে মহারাষ্ট্রের, এবং চিৎপবন ব্রাহ্মণ ছিলেন সাভারকার নিজে। সাভারকার নিজে, এবং সাভারকারের যদি লেখা পড়া যায় তাহলে সাভারকার প্রতি মুহূর্তে একটা কথা বলছেন, চিৎপবন ব্রাহ্মণরা সাংঘাতিক কারেজাস, ভীষণ সাহসী, তারা দেশকে স্বাধীন করতে পারে, এই ধরনের বিভিন্ন কথা আছে। কাজে ওখানে মূলত 5 জনই, কিন্তু সেটা একজনই ক্ষত্রিয় আছেন সেখানে। এই হচ্ছে অবস্থা। কাজে সেখানে কোনো আদিবাসী, দলিত কেউ সঙ্গের মাথায় কোনোদিন যেতে পারেনি। এই জিনিস আমি আগেও বলেছি, আবার বলছি, এবং কোনোদিন হয়তো যাওয়ার সম্ভাবনাও নেই। কিন্তু ওরা যেটা, আরএসএস বুঝতে পেরেছে যে যদি হিন্দু সমাজের ভোট বাড়াতে হয়, কারণ না হলে বাড়বে না, কমে যাবে। নীতিশ কুমারের সময় এমনিতেই জনপ্রিয়তা নীতিশ কুমারের কমেছে, এবং সেখানে বিজেপিরও এমন কোনো নেতা বা নেত্রী কেউ নেই যিনি কম্পেনসেট করতে পারেন, নেই। শুধু মোদির নাম নিয়ে জেতা যাবে কিনা এই সংশয়টা, এই সন্দেহটা কিন্তু আরএসএস এর মনেও এসেছে। নিশ্চয়ই ওরা খুব বেশি রকম সমীক্ষা করেছে, তাই দিয়ে হয়েছে আমার এই ধারণা। এই এই জন্য প্রসঙ্গে আবার একটা একটু বলছি, গৌতম দা, গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে যেমন উচ্চ পর্যায়ের সরকারি আধিকারিক এবং সেনা প্রধানদের বৈঠক হয়েছে, তার পাশাপাশি কিন্তু মোহন ভাগবত, আরএসএস এর প্রধান, হুম তিনিও কিন্তু হুম এই প্রথম হ্যাঁ প্রধানমন্ত্রীর প্রথম বাসভবনে গিয়ে বৈঠক করেছেন। হুম তাহলে কি সেই হুম বৈঠকের সঙ্গে আজকের এই সিদ্ধান্তটাকে কোনো রকম ভাবে একটা যোগসূত্র আছে বলে মনে করা যেতে পারে? দেখো, যোগসূত্র থাকাটা খুব স্বাভাবিক, হতেই পারে। তবে এই যে ঘোষণাটা হঠাৎ কালকেই সিদ্ধান্ত হয়ে আজকেই হলো, এটা এটা ভাবার কোনো কারণ নেই। নিশ্চয়ই এইটা নিয়ে আলোচনা চলছিল, এবং আলোচনা চলার একটা বিরাট কারণ হচ্ছে এই যে গো বলয়ে, নিশ্চয় আমার ধারণা এমনকি উত্তরপ্রদেশও হয়তো দেখা যাবে যে গো বলয়ে কোথাও বিজেপির ভোটে টান পড়ছে। এখন অনেকে বলবে এটা কি, কোথায় টান পড়ছে? কোথাও তো দেখতে পাচ্ছি না, ভোটে তো জিতছেন। ভোটে জেতা আজ, একবার জেতা আর পরের বারে কি হবে কেউ বলতে পারে না, নোবডি নোজ। বিশেষ করে আমাদের দেশের ডেমোক্রেসিতে কিছু বলা যায় না। এবং যেভাবে আমাদের মূল্য বৃদ্ধি হয়েছে, চাকরি নেই, কর্মসংস্থান নেই, তাতে বুঝতেই পারছো যে উচ্চ যারা শ্রেণী, যে বর্ণ হিন্দু সমাজে যে উচ্চ এলিট এলিট ক্লাস যেটা, তারা কিন্তু মোটামুটি করে কমে খাচ্ছে, এবং করে কমে খাচ্ছে শুধু না, তাদের মধ্যে শিক্ষা, সবকিছু মিলিয়ে এই যে শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান, সেখানে কিন্তু দেখা যাবে অনেক বেশি এখনো পর্যন্ত। বাকি যারা আছে তারা কিসের উপর নির্ভর করছে? যদি মোদি যদি এতই যদি করে দিয়ে থাকেন, দেশের উন্নতি করে দিয়ে থাকেন, তাহলে নিশ্চয় 80 কোটি লোককে এখনো 5 কেজি চাল খাওয়াতে হতো না বিনা পয়সায়, নিশ্চয় হতো না। ধরেই নিচে না, কোনো দরকার নেই। 100 দিনের
আহ, যে মজুরি সে টাকা কমিয়ে দিতেন না, কারণ এমনিতেই লোকের চাকরি কাজ নেই, সে অত কাজ দিতেই পারছে না। কাজে এখন ভিন্নভাবে এটাকে মানে সরকারকে সামলাতে হচ্ছে। আরো একটা ব্যাপার আছে, এটা আমি মনে করি। দেখো, পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে, এর আগে যে পুলওয়ামা হয়েছিল, পুলওয়ামার ঘটনায় সাংঘাতিকভাবে দেশের লোকের সমর্থন, উচ্ছ্বাস, মানে উচ্ছ্বাস বললো কি জন উচ্ছ্বাস, পাকিস্তান বিরোধী উচ্ছ্বাস, গোটাটাই বিজেপি সরকারের, মোদী সরকারের, বিশেষ করে নরেন্দ্র মোদীর হস্তগত হয়েছিল, পেয়েছিলেন তিনি। এবং এটা প্রমাণ করতে পেরেছিলেন লোকের কাছে, সবার কাছে, যে পাকিস্তান করেছে, পাকিস্তান কত সাংঘাতিক এবং কিভাবে এসে করেছে। এবং এবং তার একটা তারপরে ফল এলো পাওয়া গিয়েছিল। বালাকোটের স্ট্রাইক। তারপরে এলো বালাকোটে। কিন্তু এবারের ঘটনায় দুটো জিনিস পরিষ্কার হয়ে গেছে। একটা জিনিস পরিষ্কার হয়েছে, ওরা হিন্দু হিন্দু বলে মেরেছে, ঠিক। তার সঙ্গে জড়ানো যাচ্ছে যে ভারতেও যেভাবে হিন্দু মুসলিম বিভাজনটা হচ্ছে, তার একটা রিটালিয়েশন কিনা, এই ধরনের একটা ব্যাখ্যা বাজারে চলে এসেছে, 1 নম্বর। 2 নম্বর, এই যে কাশ্মীরি মুসলিম যারা এইভাবে পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন, যারা এদের সাংঘাতিক নিন্দা করেছে এবং তীব্রভাবে এমনও বলেছে আমরাই যুদ্ধে যাব দরকার হয়, এই যে সাংঘাতিক এবং জিনিসটা, তো ওমর আব্দুল্লাহর ওই ওই বেশ ভাইরাল হওয়া যে হ্যাঁ, বক্তৃতা বিধানসভায়, হ্যাঁ, অসাধারণ। হ্যাঁ, বিধানসভা। হ্যাঁ, তো আমার বক্তব্য, এটা কি বিজেপি আন্দাজ করেছিল, বা বিজেপি বিশেষ করে ইকোসিস্টেম সেটা কি বুঝতে পেরেছিল? আমার মনে হয় না। আমার মনে হয় না এটা ধারণাও করেছিল। কাজেই এখন কোনোভাবে আরেকটা ইস্যু নিয়ে আসতে হবে। কেন ইস্যু নিয়ে আসতে হবে? কারণ দেখো, পেহেলগামের ঘটনা ঘটে গেছে অনেকদিন, মুখে তো অনেক কথা বলেছেন 56 ইঞ্চির আমাদের প্রধানমন্ত্রী, নিশ্চয়ই বলেছেন। আমি এটা কোনো, মানে প্রধানমন্ত্রী হিসেবে তার তো শিক্ষা দেওয়া উচিত জঙ্গিদের, পাকিস্তানকে, পাকিস্তান এই কাজটা করে যেভাবে করে আসছে। কিন্তু কি করতে পারা গিয়েছে? আমরা কত দূর করেছি? আমরা একটা জঙ্গিকেও কিন্তু এখনো ধরিনি, 1 নম্বর। কারণ এমনই ভাবে তারা পালিয়ে গেছে, তার মানে কি এটা একটা গোয়েন্দাদের ফেলিয়ার, ব্যর্থতা। আর কোন গোয়েন্দা? কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা। কারণ কেন্দ্রীয় সরকারের ওখানে তো একটা ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি মানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে পুলিশ। কাজে সেটা ফেল করেছে, টোটালি ফেল করেছে। এইটা লোকে বুঝে গেছে। যতই এই যে বিজেপি যে ন্যারেটিভটা করা দেখা বিভিন্ন জায়গায়, তবুও তো মানুষ তো বুঝে গেছে এই ফেলিয়ারটা কোথায়। বিশেষ করে যারা গিয়েছিলেন, এবং তাদের প্রত্যেকের বক্তব্য এত ভাইরাল হয়েছে, এত ভাইরাল হয়েছে, মন্ত্রী, কেন্দ্রীয় স্তরের মন্ত্রীদের হেনস্থা হতে হয়েছে একটা সময় দলেরই সমর্থকদের সামনে। সুরাতে মন্ত্রীর সামনেই সুরাতে হয়েছে, বলেছে। আজকে কানপুরেও মন্ত্রী। রাহুল গান্ধী গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন ওই নিহতের একটি পরিবারে। হরিয়ানাতে হয়েছে, নবীন হরিয়ানাতে। সৈনিককে হ্যাঁ। হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। তো কাজেই এই জিনিসটাকে এখন বিজেপিকে খুব অত্যন্ত সতর্কভাবে হাঁটতে হবে। কারণ যদি দেখা যায় বিহারে ভোটে বিজেপির পারলো না, এগোতে পারলো না, জিততে পারলো না, ক্ষমতায় এলো না, তাহলে কিন্তু একটা ভীষণ রকম মোদি অ্যাজ এ লিডার, বিজেপির মধ্যে তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা কমে যাবে। কাজে এই সময় এই ইস্যুটা একটা এলে অন্তত একটা, যাকে বলা হয় প্রলেপ দেওয়া, মলম দেওয়া, ফতে প্রলেপ দেওয়া। কারণ এই যে দরিদ্র, এই দারিদ্র সীমার নিচে যে সমস্ত শ্রেণী আছে, তাদের কাছে অন্তত বোঝানো যাবে আমি তোমাদের লোক, আমি তোমাদের লোক, এটা বোঝানোর একটা প্রাণপণ চেষ্টা থাকবে। এইটা বিজেপি। প্রথমত সুব্রত। এইখানে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে এর আগে মহিলা সংরক্ষণের ব্যাপারে অনেক ঢাকঢোল পেটানো হয়েছিল, তখনই সবাই বলেছিলেন যে এটা হওয়ার আশা তো আপাতত নেই, এবং সেটাই বাস্তবেও তাই হয়েছে। এখানেও ঘোষণার মধ্যে আমি দেখলাম যেটা রয়েছে সেটা হচ্ছে যে এটা কবে হবে তার কোনো উল্লেখ কিছু নেই। 2020 সালে সেন্সাসের কথা ছিল আমাদের, সেটা পেছাতে পেছাতে হুম, এখন 2025, এখনো পর্যন্ত আমাদের কোনো হুম, জনগণনা হয়নি। অতএব আগামী হুম। কবে হবে সেটা বলা হয়নি। দ্বিতীয় কথা, এর কোনো বাজেটারি অ্যালোকেশনই নেই। এই যে না। সেন্সাসের যে হুম, বিপুল হুম, প্রক্রিয়া, তার জন্য যে বাজেট বরাদ্দ, তার কোনো বরাদ্দই এবার করা হয়নি। অতএব এই হুম, আর্থিক বছরে এটা হওয়ার সম্ভবত কোনো রকম আশাই নেই। হুম, পরবর্তীকালে যদি পরের আর্থিক বছরে যদি বাজেট রাখা হয়, তাহলে হয়তো হলেও হুম। হতে পারে। তার মানে এটা আশু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা নিতান্তই একটি অন্য 5টি জুমলার মতো এটা একটি জুমলা কি?
জুমলা মানে দেখো, সবচেয়ে বড় কথা বিজেপির এইটা হচ্ছে একটা প্রাণ ভোমরার মতন কাজ করতে পারে। ওই যে আমি বলছি, একটাই বিহার ইলেকশন মনে হতে পারে একটা ছোট রাজ্যের অঙ্গরাজ্যের ইলেকশন, তা কিন্তু নয়। বিহার কিন্তু গোবলয়ের একটা অন্যতম জায়গা, পীঠস্থান যাকে বলা হয়। গোবলয় বা হিন্দি বলয়ের হুম। একটা পীঠস্থান। সেখানে যদি ইন্ডিয়া জোটের তেজস্বী যাদব, কারণ সেখানে কিন্তু কংগ্রেসের সঙ্গে এই তেজস্বী যথেষ্ট রিলেশন ভালো, এবং সেখানে মনে হচ্ছে জোটটা সেখানে থাকবে, এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে। এবং তার জোটটা সঙ্গে যদি থেকে বামপন্থীরাও যায়, আছে ওখানে, সিপিআই বামপন্থী, এমএল হ্যাঁ আছে, যথেষ্ট শক্তিশালী। সিপিআইএমএল আছে, হ্যাঁ হ্যাঁ আছে। এবারে সেখানে যদি কোনো রকমে সরকার বদল হয়ে যায়, এবং সেই সরকার বদল হয়ে গিয়ে যদি এই আমাদের তেজস্বী যদি সেখানে চলে আসেন, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে, তাহলে কিন্তু বিজেপির যে ফেস লসটা হবে, সেই ফেস লসটা শুধু বিহারে সীমাবদ্ধ থাকবে না। তারপরেই কারণ বাংলায় এই পড়বে। যে হিন্দি ভাষী বিভিন্ন এলাকায় এটা পড়বে, এটা পড়বেই। কারণ ইতিমধ্যে আমরা জানি মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রচুর প্রশ্ন আছে, এবং রাহুল গান্ধী সেটাও করে যাচ্ছেন, ক্রমাগত করে যাচ্ছেন। এবং হয়তো মনে হতে পারে যে এটা রাহুল গান্ধী বলে যাচ্ছেন, কতগুলো লোক আর মানে। দেখো, সে তো আমরা সংবিধান নিয়ে যখন দেখিয়েছিলেন তখন আমরাও ভেবেছিলাম এই গ্রামে গঞ্জে আর কি কাজ হবে। ফোর্থ ফেজ পর্যন্ত, গত লোকসভা নির্বাচনের ফোর্থ ফেজ পর্যন্ত কংগ্রেস নিজে থেকে এত কত বিজ্ঞাপন করেনি সংবিধান নিয়ে। ফোর্থ ফেজের পরে করেছে, তাতেও এই ইম্প্যাক্ট হয়েছে। কাজে এটাতে কি ইম্প্যাক্ট হয়েছে কেউ জানে না এখনো। এই ধরনের সমীক্ষা আমাদের দেশে হয় না, আমেরিকায় হয়। আমেরিকায় যেভাবে বোঝা যায় ট্রাম্পের কিভাবে ফল করছে, 100 দিনের কাজের পরে কিরকম হয়েছে আমরা জানি, কিন্তু এখানে আমাদের হয় না, হলে আমরা জানতে পারতাম। এবং সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম, এই সমীক্ষাটা কিন্তু বিশেষ করে হিন্দি বলয়ে আরএসএস করে থাকে, করছে ভীষণ রকম। মাঝখানে যে আরএসএস সঙ্গে এর আগে আমরা জানি আরএসএস সঙ্গে যে বিজেপির সম্পর্ক খারাপ হয়েছে, সেটা একেবারেই ওরা যেন তেন প্রকার এরকম বিজেপি আরএসএস এর সঙ্গে থাকতে চাইছে, আমরা দেখেছি। কাজে আরএসএস এই ব্যাপারে, অনেক ব্যাপারেই, বিশেষ করে এই ব্যাপারে তাদের পরামর্শ এবং সিদ্ধান্ত চাপিয়ে দেবে খানিকটা, এটা আমার ধারণা। এবং এইটা যে বলাটা খুব দরকার, তুমি যেটা বললে হবে কিনা তো পরের কথা, আদৌ হবে কিনা পরের কথা, আপাতত তো বাঁচতে হবে। আপাতত যেমন করো নির্বাচনটা পেরিয়ে যেতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিজেপির কাছে বিশেষ করে। তবে এইটা আমি বলি তোমাকে, দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে এই জাতি গণনাটা কেন গুরুত্বপূর্ণ, এর অনেক কটা ফ্যাসেটস আছে। দেখো, এর একটা সোশ্যাল ফ্যাসেট আছে, সামাজিক দায়বদ্ধতা আছে আমাদের প্রত্যেকের, যে কোন জাতি বা কোন শ্রেণী কোথায় বিলং করি কেউ জানি না আমরা। তাদের এডুকেশন অবস্থা কি, চাকরির অবস্থা কি, আমরা কেউ জানি না। ভালো থাকলে ভালো, খারাপ থাকলে খারাপ, আমরা জানি না। তার একটা লিগ্যাল ব্যাপার আছে, লিগ্যালটাও খুব ইম্পর্টেন্ট, আমরা সেটাও জানি না। প্রচুর জিনিস আছে। এই যে ইন্টারকাস্ট ম্যারেজ, এখনো পর্যন্ত ইন্টারকাস্ট ম্যারেজ তুমি যদি হিসেব দেখো তুমি আশ্চর্য হয়ে যাবে। 2010 সাল আমি দেখছিলাম আগের দিন, হার্ডলি সেখানে দেখা যাচ্ছে 15%ও নয় বোধহয়, তারও নিচে ইন্টারকাস্ট ম্যারেজ হয় এখনো পর্যন্ত, হয় না অসপর্ণী বিবাহ। এই তো চলছে। কাজে সেখানে এই জাতি গণনাটা খুব জরুরি বলে আমি মনে করি ভারতের ক্ষেত্রে। এটা এটা বিজেপি চাক বা নাই চাক। তবে এখন তুমি যেটা বললে, যদি জুমলা হয় তাহলে কিন্তু বিজেপির পক্ষে আরো বিপদ সামনের দিকে থাকবে। কাজে বিজেপি এটা জুমলা বলে চালানো একটু মুশকিলও আছে, এটাও ঠিক, আমরা শুভ ঠিক। গত কিছু আগের নির্বাচনে, ধরুন মহারাষ্ট্রের আগে নির্বাচন হয়েছে, এবং মহারাষ্ট্র নির্বাচনে এবং ঝাড়খণ্ডেও নির্বাচনের সময় আমরা দেখেছি বিজেপির মুখ্য যে দুই প্রচারক, তারা একজন মোদী এবং একজন যোগী, তারা দুজনেই হুম। একটি স্লোগানের উপর জোর দিয়েছিল, সেটা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক হ্যায় তো সেফ হ্যায়। হ্যাঁ, তার মানে পুরো হিন্দু সমাজকে তারা এই হুম। এই জাত এর ভিত্তিতে ভাগাভাগি ভুলে গিয়ে একত্রিত করতে চেয়েছিল। সেইখানে দাঁড়িয়ে যদি আবার তারা এটা করে, তাদের তাদের অবস্থানটা একদম কি পুরোপুরি ঘুরে যাচ্ছে না? দেখো, একটা জিনিস তো পরিষ্কার, যে তুমি বললি 60%, মোর দেন 60% তো বিজেপির সঙ্গে নেই, হিন্দু সমাজ তো নেই। কোথায় আছে ভোট? ভোট যদি দেখো, ভোটের সংখ্যা দেখো, মোর দেন 60% তো বিজেপির সঙ্গে নেই, অপোজিশনে আছে। এই যে অপোজিশন ইউনাইটেড নয়, ঠিক আছে, কিন্তু ভোটটা তো নেই। কারণ বিজেপি যদি পার্মানেন্টলি থাকতে হয়, তাহলে তো তাদের ভোটটা অন্তত, আমি যা হিসেব করছি, তুমি যদি বলো 40% নিয়ে আসতে হবে। তো সেটা তো আনতে পারছে না কিছুতে, এতদিন পরেও আনতে পারেনি, এই এত প্রবল চেষ্টা করেও পারেনি। কাজেই তাদের অন্য পথ দেখতে হবে। তাতে যদি একটু
মানে বেঁকিয়ে চলতে হয়, অন্য পথে চলতে হয়, সেই চেষ্টা করবে। তবে ওরা বলতে পারে যে আমাদের তো আদর্শই হচ্ছে, আমরা মনে করি সমস্ত হিন্দু মিলেই হিন্দু জাতি। তা তো মনে করছি সবই ঠিক আছে। আমরা মনে করছি জৈনরাও আমাদের সঙ্গে, শিখরাও আমার সঙ্গে, এদিকে জৈনদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, খ্রিস্টানদের ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন জিনিস। কাজেই হ্যাঁ, এই যে দলিতদের বিভাজনটা ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার বিরুদ্ধে এর মধ্যে মারধর হয়েছে। হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, জল তুমি নিয়ে জানোই সেটা, মারধর হয়েছে। হ্যাঁ, জল মারধর খাওয়া নিয়ে হয়েছে, একের প্রচন্ড পর এক চলছে, এরকম ঘটনা সামনে আসছে। হয়েছে। কাজেই তুমি যে কোনো জায়গাতেই হোক, আলটিমেটলি তুমি যদি বিভাজনের রাজনীতি করো, কোনো না কোনো ভাবে বিভাজনের রাজনীতি করো, তাহলে সেটা কিন্তু অন্য জায়গাতেও তা পড়বে, তুমি আটকাতে পারবে না। এইটা 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 বিজেপি যদি নাও বুঝে থাকে, অন্তত ভোটের স্বার্থে ওদের এখন এটা করতে হচ্ছে। যদি তেতেও হয়, সেই বড়িটাও ওদের গিলতে হচ্ছে, এটা ঠিক, সুব্রত। ঠিক। প্রথমত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সবাই এটা আলোচনা করছে, যখন এই সময় প্রতিটা ভারতবাসী চাইছে যে জঙ্গিদের বিরুদ্ধে এবং তার পেছনে যারা মদতদাতা, সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করা হয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হোক, এবং এটা সে সমস্ত ভারতবাসী এই মুহূর্তে চাইছে। সেই সময় এই রকম একটি ইস্যু, একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এবং একটি জ্বলন্ত সমস্যাকে সমাধানের মানে একটা একটা সিদ্ধান্ত, তো সেই রকম একটা ইস্যু আনার কারণটা কি? এটাকে আগে বা পরে, এটা তো আরো পিছিয়ে দেওয়া যেত, যে এখনই আমরা এটা, এখনো তো ভোট দেরি আছে, এখনো তো ভোট ঘোষণা হয়নি। তো সেইটার সঙ্গে কি কোনো লিঙ্ক আছে, যে এই এই পহেলগাঁও এই- এই- ইস্যুতে, এই- যেটা আপনি প্রথম দিকে একটুখানি ওই একটা মিমের হুম, কথা বললেন? হুম। এই আমি এটা প্রথম দিকে না, মাঝখানেও একবার বলেছি যে এই যে পেহেলগাঁও ইস্যুতে সরকারের ব্যর্থতা সমস্ত দিকে কিন্তু প্রকট হয়ে গেছে। কোন কোন দিকে ব্যর্থতা কেন্দ্রীয় সরকার? একটা, গোয়েন্দাদের ব্যর্থতা। আমরা খুব আমান এনে দিয়েছি, শান্তি এনে দিয়েছি, কিন্তু হয়নি, দেখা গেল কি অবস্থা হয়েছে। তার মানে পোরাস, এই যে প্রচুর ফাঁক ফোকর আছে যেখান দিয়ে ঢুকে যাচ্ছে, ঢুকে গেছে এইরকম ভাবে ঢুকে গিয়েছে, যেখানে নির্বিচারে নিরীহ আমাদের পর্যটকদের উপরে গুলি চালিয়েছে। এটা হলো একটা। দ্বিতীয় কথা হচ্ছে তারপরে কি হলো, তারপরে কোথায় পৌঁছলাম আমরা? আমরা কি কোথাও পৌঁছতে পারলাম? আমরা কি বললাম? আমরা বললাম ইন্ডাস্ট্রিটি ব্যান করব, বন্ধ করে দেবো, সিন্ধু দিয়ে জল বন্ধ করে দেবো। বিজেপির প্রচুর কর্মী সমর্থক উৎসাহে সোৎসাহে লাফাতে শুরু করলেন। সেটা করা যা টেকনিক্যাল সমস্যা, প্রাযুক্তিক সমস্যা, অর্থের সমস্যা, বহু সেটা যে বছর কত লাগবে। হুম। অনেক বড়। আচ্ছা, সেটা ঠিক আছে। কাজে সেটা যে করা এই মুহূর্তে যাবে না, এই মুহূর্তে করা যাবে না, এটা কিন্তু বিজেপি জানে, নিশ্চয়ই এবং জানে না তা ব্যবসা তো বলতে বাণিজ্য পারে। এখনো পর্যন্ত পুরোপুরি বন্ধ করা যায়নি, যাতায়াতটা বন্ধ করা যায়। গেছে, কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ আরেকটা করা দিক, যায়। এবার আরেকটা জিনিস খুব মারাত্মক, পাকিস্তানে আমি শুনছিলাম, এবং পাকিস্তানে খুব মানে বিশিষ্ট লোকেরাই বলছেন, বিশেষজ্ঞরাও বলছেন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। পাকিস্তানের কিন্তু দেখো হারাবার কিছু নেই, তাদের এমন অবস্থা হয়েছে দেশটার, আমরা জানি, কিন্তু পাকিস্তান হ্যাজ নাথিং টু লুজ। ওদের শিকড় ছাড়া একদম কেন, শেষ হয়ে শিকড়টা যাওয়া দেশ, একদম, হ্যাঁ, প্রায় এইবারে যখন মৃতদেহকে আঘাত এই এই করার মতো অবস্থা। আঘাত করার মতো, এবারে যদি বিড়ালকে যদি তুমি কোণঠাসা করে দাও, তাহলে কি আঁচড়ে কামড়ে শেষ করে। ওরা কিন্তু এই যে নিউক্লিয়ার প্যাক্টে ওদের সই করার নেই, ওরা কোনো দায় নেই। ওরা বলেই দিয়েছিল আমরা নিউক্লিয়ার প্যাক্টে কোনো সই করবো না, ওরা নেই। ফার্স্ট সাইন যেটা করা, যে আমি প্রথম আঘাত করব না, এরকম আদৌ ওদের কিন্তু দায়বদ্ধতা নেই। এবারে সবাই বলবে যে কেন, ওদের নিউক পাওয়ারটা কিন্তু আমাদের চেয়ে বেশি, অনেক বেশি নিউক হেডস ওদের দেশে জড়ো করা আছে, অনেক বেশি করেছে, আমরা জানি তা। এবারে মনে করো পাক অকুপায়েড সেটা কাশ্মীরে তুমি স্বাভাবিক, যদি কারণ পাকিস্তান সবসময় একটা যুদ্ধকামী দেশ হিসেবে আমাদের যুদ্ধ কাছে। করবে, হ্যাঁ, হ্যাঁ। এসেছে। এইবারে এবারে মনে করো যদি দেখে আমাদের সবই চলে যাচ্ছে, ধরে নেওয়া যাক হাইপোথেটিক্যালি যে লাহোর পর্যন্ত চলে গেলাম, কিংবা পাক, অনেকেই বলছে পাক অকুপায়েড কাশ্মীর আমরা দখল করি, তখন যদি ওরা নিউক্লিয়ার মনে করে আমাদের তো এমনি চলে গেল, তো যাক, ওদেরও যাক আমাদেরও যাক, তখন কি হবে? তখন ইট উইল বি ডিজাস্টার, ইট উইল বি ডেভাস্টেশন। আমি মনে করি, দেখো এবং যতই সবাই পাকিস্তানের মনে করুক, সেনার কোনো দায়বদ্ধতা নেই সেখানকার মানুষের কাছে, কারণ সেখানকার না, রাজনৈতিক নেতাদেরও নেই কোনো না, দায়বদ্ধতা। আমাদের দেশের রাজনৈতিক নেতারা অন্তত, যতই আমরা সেখানে সমালোচনা করি, অন্তত পুরোপুরি এই জায়গাটা অস্বীকার কখনোই কেউ করতে পারেনি। আমাদের কারণ সংসদীয় ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, হ্যাঁ। এইটাই, yes, এইটাই, এই যে সংসদীয় গণতান্ত্রিক যে ভিত্তি
ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে গিয়েছিলেন, নেহেরু থেকে আম্বেদকর থেকে এমনকি নেতাজিও তার পেছনে ছিলেন, যারাই ছিলেন প্রত্যেকে, গান্ধীর কথা তো বাদই দিলাম, ছিলেনই প্রত্যেকে। সেটা তো আমাদের দেশটাকে ধরে রেখেছে, এটা তো মানতে হবে, দেশটাকে ধরে রেখেছে। ভারতবর্ষের পরে যত কনস্টিটিউশন এসেছে সব ভেঙে গেছে, কিন্তু শ্রীলঙ্কাও গেছে, নেপাল গেছে, ভারতবর্ষ কিন্তু টিকে আছে একদম। এবং এইটা তো পাকিস্তানের কিছু নেই, একটা রোগ স্টেট মতন হয়ে গেছে ওদের। এবং ওরা কিন্তু এটা এই অবস্থাতে দাঁড়িয়েছে যে ওরা যদি এই অবস্থায় যায়, তাহলে শুধু ইরেসপন্সিবলি যদি নিউক ওয়ার যদি চালু করে, দেন ইট উইল বি ডিজাস্টার ফর দি এন্টায়ার রিজন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট শুধু না, প্রচুর, বুঝতেই পারছো। এবং এটা তো আমি মনে করি না যে এরা এস জয়শঙ্করের মাথায় এটা নেই বা মোদির মাথায় এটা নেই, ওরা যথেষ্ট বুদ্ধিমান এসব ব্যাপারে, উনি জানেন। কিন্তু মানুষের মনে, সাধারণ মানুষের মনে হচ্ছে কেন কিছু করা যাচ্ছে না, কেন সরকার করতে পারছে না, কি আসে, পারসেপশনটা হচ্ছে ব্যর্থতার, পারসেপশনটা হচ্ছে ফেলিয়ারের। এখন এই ফেলিয়ারটাকে আটকাবার জন্য এখন খুবই দরকার আরেকটা ইস্যুকে সামনে নিয়ে আসা। এই ইস্যুটা আমার মনে হয় এই জন্য এটা একটা বিরাট রকমের একটা বিজেপি সরকারের একটা চালও হতে পারে, চাল বা ভালো অর্থও হতে পারে। তারা হয়তো সত্যিই করতে চায়, হতেও পারে, সেটা আমি খারাপ অর্থে বলবো না, সেটাও হতে পারে, উই ডু নট ওটা নো। ভালো অর্থে এভাবে আপনি যদি পজিটিভ যে দেখা যায় যে যুদ্ধের যে অপূরণীয় ক্ষতি যে সব দেশকেই ভোগ করতে হয়, আমাদেরও যদি সেইখানে চলে যায়, তার চেয়ে অন্তত আরো যদি তার স্থির চেয়ে অনেক বুদ্ধিতে ভালো, অনেক, যেটা এখনো নিশ্চয়। পর্যন্ত আমাদের দেশের সরকার দেখিয়েছে এখনো পর্যন্ত যে হুম, যে যে নিশ্চয়। যে যে স্থিতি বুদ্ধির পরিচয় দিয়েছে, হুম, তো সেইটা যদি হুম, কন্টিনিউ করে এবং সাধারণ মানুষের পারসেপশনটা ধীরে ধীরে যদি হুম, সেটাকে ইয়ে করা হয়, তাহলে হুম, হয়তো হুম, সেটা ভালোই হবে দেশের পক্ষে। হ্যাঁ, হ্যাঁ, গৌতম দা, একটা শেষ আপনার কাছে প্রশ্ন, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। সেটা হচ্ছে যে হুম। একের পর এক এই সরকারের নানা রকম প্রতিশ্রুতি এবং সেগুলো আলটিমেটলি জুমলায় পর্যবসিত হওয়ার যে উদাহরণ আছে, সেইখানে দাঁড়িয়ে এই শুধু এই প্রতিশ্রুতি, এই শুকনো প্রতিশ্রুতিতে কি আমাদের যারা পিছিয়ে পড়া সমাজ, তা সেই চিড়ে কি ভিজবে? আপনার কি মনে এবং হয়? সেটা মানে আমি দেখো, হুম এইটা এইটা এখানে দূর থেকে বলা একটু মুশকিল, কারণ সত্যি তাদের কাছে না গেলে বোঝা যাবে না। কিন্তু আমার যেটা মানে আপনি ধারণা, এর তুমি মধ্যে অনেক যেটা, লোকের সঙ্গে মেলামেশা করেন, আপনি দীর্ঘদিন ধরে হ্যাঁ, আর করেছেন এটা, আমি আপনার সেই করেছি, অভিজ্ঞতার নিরিখেই আমি জানতে চাইছি যে এইরকম হ্যাঁ, বারবার দেখার পরেও কি তাদের এটা মনে হবে যে যে তারা এটাতে ভুলে তারা সব সব নিয়ে ভোট দিতে চলে যাবে বিজেপিকে? দেখো, এইটাই সবচেয়ে কঠিন হচ্ছে, যেটা রাহুল গান্ধী বলেছেন একটা কথা, যে আমি সংরক্ষণ 50%-এর সীমারেখা তুলে দেব। এটা একটা সাংঘাতিক কথা। पार्लियामेंट में हमने कहा था कि कास्ट सेंसस को हम करवा के छोड़ेंगे, और हमने ये भी कहा था कि 50% की जो कैप है, जो आर्टिफिशियल दीवार लगा रखी है, उसको भी हम तोड़ के हटाएंगे। पता नहीं क्या हुआ, सडनली 11 साल बाद नरेंद्र मोदी जी कहते थे कि सिर्फ 4 जाते हैं, सडनली कास्ट सेंसस का अनाउंसमेंट किया। हम इसको सपोर्ट करते हैं, पूरी तरह सपोर्ट करते हैं, मगर हम टाइमलाइन चाहते हैं, हम जानना चाहते हैं ये कब तक होगा। এটা খুব একটা, আমি তো মনে করি বৈপ্লবিক কথা একটা। সেই কথাটা কি শাসক দল বলতে পারবে? সেটা যদি বলতে পারে, তাহলে কিন্তু অনেক বেশি কাজ হবে। না হলে এইটা তুমি যেটা বলছো প্রতিশ্রুতিতে যতটা কাজ হওয়ার কথা অতটা হবে না, কিন্তু ওইটা করলে কিন্তু কাজ হবে। আবার ওইটা করতে গেলে বিজেপির পক্ষে খুব মুশকিল, যে নিজস্ব যে ভোট ব্যাংক সেখানে টান পড়ে যেতে পারে। কাজে বিজেপির পক্ষে এখন এই মুহূর্তে খুব শাকের করাত বলেছে ঠিকই, এটা করব, এটা করে কি হবে, এটা খুব ভবিষ্যতের কথা। কিন্তু এইটা আপাতত, বললামই তো, আপাতত এই ছাড়া খুবই একটা এইটা ভেবে চিনতে, কারণ এটা তো ঠিকই, এটা একটা পশ্চাদপসরণ। কারণ রাহুল গান্ধীরই এক্স্যাক্টলি। জয়, এটা তো ফ্যাক্ট, রাহুল গান্ধীর জয়। এটা যতই অশ্বিনী বৈষ্ণব বারবার বোঝাবার চেষ্টা করুন, একই কথা বলবার যে কংগ্রেস চাইনি, কংগ্রেস চাইনি, দেশের লোক দেখেছে রাহুল গান্ধী কিভাবে সংসদে ফাটিয়ে বলেছেন, এবং সবাই অন্যরা হাসাহাসি করেছে। অনুরাগ, তুমি তো এখনই বললে অনুরাগ ঠাকুর কিভাবে ব্যঙ্গ করেছেন।
কাজে এটা পাল্টাতে পারবে না। তুমি যেটা বলছো, তবে আমার মনে হয় ওরা যদি এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে একটু বেশি কাজ হবে। আদারওয়াইজ কতটা কাজ হবে এটা নিয়ে আমারও সন্দেহ আছে এখন। সুব্রত। এখন মানে এইটা দেখার আমাদের যে রাহুল গান্ধী তার এই জয় মানে বিরোধী হুম পক্ষের চাপে সরকার যে নতি স্বীকার করে একটি বড় সিদ্ধান্ত নিল, সেইটার হুম কতটা ফায়দা রাহুল হুম গান্ধীর দল তার সংগঠন হুম তুলতে পারে, হুম এটা হুম অবশ্যই আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। হুম গৌতম দা, হুম আপনাকে অনেক ধন্যবাদ একটা সুন্দর আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, এই রকম একটা পরিস্থিতির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রত্যেকের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা ছিল সেটা আমরা কতটুকু করতে পেরেছি জানি না, যদি আপনারা সেই কমেন্ট বক্সে তার আপনারা জানাবেন যে আমরা আরো কিছু এটা নিয়ে আলোচনা করার দরকার আছে কিনা। আপনাদের কমেন্ট বক্সে এই মতামতের জন্য আমরা অপেক্ষা করব। গৌতম দা, আপনাকে আবার ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠানটা দেখলেন সবাইকে সবাইকে নমস্কার। শেষকালে একটা আবেদন থাকে আমাদের যে এরকম অনুষ্ঠানকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে, আমার এই চ্যানেল এবং গৌতম দা গৌতম ব্যানার্জি অফিসিয়াল এই চ্যানেল দুটিকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল যদি চালু করে রাখেন, তাহলে আমরা আরো বেশি এই ধরনের অনুষ্ঠান করার উৎসাহ এবং শক্তি পাবো। সবাইকে নমস্কার।